বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি, লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি। আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে, যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাকে টলানো যাবে না, সে যেটা বলে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আগাতে হবে। এখানকার বক্তব্য উঠে এসেছে, দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল, কাজে তাদের এই বিষয়ে কি মতামত, তাদের ছাড়া যাওয়া যাবে না, তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেক্ষি হবো, কেন আমরা একজন ব্যক্তির মুখাপেক্ষি হবো। এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি, কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? তো কেন আমরা পরিবর্তন, আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না, আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না, একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে, প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে। তাহলে কেন আজকে আমরা কোনো দলকে মুখাপেক্ষি করে, কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি? এইটা হচ্ছে আমাদের আরেকটা নতজানু মানসিকতা। আমরা আগে একটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি। তো আমি বলবো যে এখানে মামুন ভাইয়ের যে আলোচনা দিয়েছে, এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধহয় প্র্যাকটিসটা আছে কিছুটা। সো এটা হলেও আমাদের আপত্তি নাই। আবার যদি আরো কোনো নতুন পদ্ধতি, যেটা সাখাওয়াত হোসেন রাজি ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনে সুন্দর সোবার আলোচনা হচ্ছে, সেইখানের আলাপ আলোচনা যদি আরো দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই। সাইফুল হক ভাই যেটা বলেছেন, এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি, আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নাই। এমনকি এই আতাউল্লাহ ভাই আছে, জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সহ হেফাজত নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি। কারণ কোন ইসলামিক দলের ব্যানারও করবো না, আমার ব্যানারও করলে ঝামেলা আছে, সেন মান্না ভাই ছিলেন, আমরা একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফরম্যাটে। তো এমনকি কোনো দলের প্রোগ্রামে গিয়েছি, তারা বলেছে ভাই এখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না, বা মামুনুল হকদের মুক্তির বিষয় নিয়ে কিছু বললেন না। তারপর আমরা আমাদের যেটা আমরা বুঝেছি, আমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সব জায়গায় সেটা বলেছি। তো আজকে আমরা আমাদের দলীয় একটা পজিশন আছে, গণ অধিকার যখন 2021 সালে আত্মপ্রকাশ করে যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই, কিন্তু আমরা বর্তমান সময় আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না, সব দল যদি একমত হয় আমরা সেখানে যেতে চাই, প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই। তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোয়ার হাউজে 400 আসন, আপার হাউজে 100 মোট 500। সেই আপার হাউজের 100 প্রাথমিকভাবে পেয়ার পদ্ধতিতে হবে। আমরা বলছি সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ, আমরা পুরোটা চেয়েছি, পুরোটা হয়নি, অর্ধেক হচ্ছে। এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি যদি মনে করি যে আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে, অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে, বিতর্ক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করে বক্তব্য দেই, তাহলে এটা অন্যদের প্রতি অসম্মান করা হয়। তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই। কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, যে বয়ান ইস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উচ্চ কক্ষ একটা পুনর্বাসন কেন্দ্র হবে, কাদের পুনর্বাসন কেন্দ্র হবে? হ্যাঁ, বিএনপির মতো বড় দল অনেককে মডেল দিয়ে পোষাতে পারবে না, তারা সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা তো পুনর্বাসনও না। কারণ তাদের বড় দল অনেক নেতা আছে, নিচে 400 দেবে, উপরে যাদেরকে নিচে দিতে পারবেন উপরে দেবে, এটা তো পুনর্বাসনে কিছু হলো না। কিংবা আমাদের দল ধরেন গণ অধিকার পরিষদ, আমরা সবচেয়ে কম সিট পেলাম, আমরা 5% ভোট ক্যারি করলাম। তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলেপেলে আছে, এখানে তো 50টা ছেলেপেলে আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হওয়ার মতো, তাহলে 5টা পুনর্বাসনকে আমি তো ন্যায্যতাই নিশ্চিত করতে পারবো না। তাহলে এই যে পুনর্বাসন করার একটা কথাবার্তা বলে, মানে আপার হাউসকে কার্যত এটা আন্ডার এস্টিমেট করা, কিংবা এটার কোনো কাজ নাই, এটা দরকার নাই, এটা রাষ্ট্রের অর্থ হবে, এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই কারণে আমি বলছি যে এই মানসিকতা আমাদের থাকা উচিত না। হয় আমরা আপার হাউজে যাই, কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই, কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউজের 400-র মধ্যে আমরা ধরেন 200 আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই, কিংবা ফুয়াদ ভাই একটা কথা যেটা বলছে 100 ঘূর্ণায়মান পদ্ধতিতে যাই, হতে পারে। কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা
ফয়জুল হক ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই, আওয়ামী লীগের আমলে হয়েছে, এই সরকার আমলেও লাঞ্ছিত হয়েছে, হচ্ছে তো। কিন্তু এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করেন তাহলে আমাদেরকে মূল্যায়ন করতে আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে। তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম, অনেক আশা অনেক মোহ নিয়ে, কিন্তু সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে গেছে যখন তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের দেখেছেন কার্যালয়ে আপনার দিয়েছে, কারোর সাথে আলাপ করেছে? এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিফ আপনার আলোচনায় সেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে না এমন কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বেচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা লাগবে। কারণ বাংলাদেশটাকে ওই শার্ট প্যান্ট বেচা অর্থনীতির উপরেই শুধুমাত্র ব্যাকবোন দাঁড় করিয়েছেন, বিকল্প নাই। কারণ এখন যদি আমেরিকা এই টেরিফ সমঝোতায় না পৌঁছাতে পারে, অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে, বেকারত্ব বাড়বে, নৈরাজ্য তৈরি হবে। কারণ গার্মেন্টসের 40-45 লক্ষ কিন্তু আপনার মানুষ আছে এবং এর সাথে আরো অন্য লোক পেশাজীবীরা আছে। তো এই মাঝখানে হইল করিডোর, দেখছেন আপনারা করিডোর, এই রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপও করলেন না। গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন, আপনারা দেখেছেন হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসলেন, তারা 4টি প্রধান দল। কোন ক্রাইটেরিয়া আপনারা প্রধান দল? আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল, আমি সবাইকে ধন্যবাদ দেবো, আমি না, ম্যাক্সিমাম নেতারা বলেছে কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনারা প্রধান দল করলেন? একটা দল তো নিবন্ধনই নেই, নতুন দল। তারপরে আবার ডেকেছেন 13 জনকে, আরো অনেক দল আছে, কেন তাদেরকে ডাকেন নাই? সিপিবির আপনার আরো 2-1 বলেছেন, প্রিন্স ভাই সহ, যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন। সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয়, বাবা দেখো তো ওইখানে কি হচ্ছে, আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকেন। আদালতে যখন হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাও। আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না। তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা, অনেক অপ্রাপ্তি আমাদের আছে, ক্ষোভ আছে, তারপরেও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার। দেখেন এই সরকার আছে, আপনারা ভিজিবল 2-4টা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে। সরকারি অফিসে আদালত সব সোজা, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, পরিবর্তন নাই। আমরা দেখলাম যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল, সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন, উন্নত মানের চিকিৎসা। কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাইনি। তাহলে আমরা কি পরিবর্তনটা আমরা আশা করেছিলাম? কাজে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না, এইবার খালি একটু শুরু করি, সামনে আরো ওই ইয়া ভাই বলেছে, সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে, সামনেও মানে অনেক কিছু গেড়ি ধাক্কার কথা ভাই বলেছে বরিশাল ভাষা, আঞ্চলিক ভাষায়। এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারে। 50 বছরে পারেন নাই, বাকি 50 বছরে পারবেন কিনা সন্দেহ আছে। তাই আমি অনুরোধ করব মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি। সবাইকে ধন্যবাদ।